প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন সম্পর্কে। তো প্রথমে আমরা জেনে নেই প্যাটার্ন কাকে বলে। গণিতে নির্দিষ্ট পদ্ধতিতে কোনো কিছুকে সাজানোকে প্যাটার্ন বলে। যেমন এটা হইতে পারে যে সংখ্যা, নকশা, জোড়, বিজোড়, বিভিন্ন রকমের সংখ্যা হইতে পারে। আবার বা যে কোনো গাণিতিক বিষয়ে যদি আমরা সাজাই সেটা হবে প্যাটার্ন। তবে এটা মনে রাখতে হবে যে প্যাটার্ন একটি নির্দিষ্ট পদ্ধতিতে কি হবে, সাজানো হতে হবে, তবেই সেটা প্যাটার্ন হবে। যদি নির্দিষ্ট পদ্ধতিতে সাজানো না হয় তাহলে আমরা সেটাকে প্যাটার্ন বলবো না। আচ্ছা, প্যাটার্ন না এরকম আমরা কিছু জিনিস দেখি, যেমন ধরো 1, 3, 4, 8, 6, 3। দেখো এইখানে আমাদের যদি এরকম থাকে সংখ্যাগুলো, তো আমরা এখানে কি কোনো প্যাটার্ন খুঁজে পাইতেছি না। দেখো এইখানে আমাদের একটা এই দুইটার পার্থক্য কত, এই দুইটার পার্থক্য হলো 2, এটার পার্থক্য কত, এটার পার্থক্য হলো 1, এটার পার্থক্য হলো 4, এটার পার্থক্য হলো কত -2, এটার পার্থক্য হলো -3। তো এইখানে আমরা কোনো নির্দিষ্ট একটা প্যাটার্ন খুঁজে পাইতেছি না, তাহলে আমাদের এটা প্যাটার্ন হবে না। প্যাটার্ন হইতে হলে অবশ্যই কি হইতে হবে, যে একটা নির্দিষ্ট পদ্ধতিতে সেটা সাজানো হইতে হবে। আচ্ছা, যেরকম ধরো আমরা এখানে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যার কথা বলছি। তো জোড় সংখ্যা কিরকম, ধরো 2, 4, 6, 8, 10 এরকম না। তো এরকম আরও অনেক আছে। তো আমরা জোড় সংখ্যাগুলোর প্যাটার্ন দেখে দেখো, প্রতি ক্ষেত্রে আমরা এখানে কি এদের পার্থক্য যদি আমরা বের করি, পরের সংখ্যা থেকে আগের সংখ্যাটা বাদ দেই, তখন আমরা কত করে পাবো, 2 করে পাবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 2 করে বৃদ্ধি পায় এই জোড় সংখ্যার ক্ষেত্রে। তো এটা একটা নির্দিষ্ট প্যাটার্ন। বিজোড় সংখ্যার ক্ষেত্রেও তোমরা এরকম একটা নির্দিষ্ট প্যাটার্ন পাবা। এখানে 1, 3, তারপর 5, তারপর 7, 9, 11। যদি আমরা এরকমভাবে হিসাব করি, তো এই ক্ষেত্রেও কিন্তু প্রতি ক্ষেত্রে কি হবে, 2 করে অবশিষ্ট থাকবে। তো প্যাটার্ন হলো এটাই আমাদের নির্দিষ্ট পদ্ধতি। আমরা আর কিছু প্যাটার্নের উদাহরণ দেখি, যেমন ধরো 3, 8, 13, তারপর ধরো 18। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের প্রতি ক্ষেত্রে কত দেখো তো, 8 থেকে 3 বাদ দিলে কত আছে, 5। এক্ষেত্রে 5, এক্ষেত্রে 5। তো এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 5 করে কি হয়েছে, এখানে বৃদ্ধি পাইছে। তো এটাও আমাদের একটা কি প্যাটার্ন। তো আরেকটা আমরা উদাহরণ দেখতে পারি, যেমন ধরো 1, 4, তারপর ধরো 10, 19, 31, তারপর ডট ডট। এই ক্ষেত্রে আমাদের পার্থক্য কত, এখানে হলো 3, এখানে কত, এখানে হলো 6, এখানে কত, এখানে হলো 9, এখানে কত, এখানে হলো 12। তো এইখানে দেখো আমাদের, তাহলে এইখানে যে পার্থক্যগুলো আছে, পার্থক্যগুলো কিন্তু প্রতিবার কি 2 করে, মানে কত, 3 করে বৃদ্ধি পাইছে, তাই না? তো এটাই হলো আমাদের প্যাটার্ন। তাহলে এটা একটা প্যাটার্ন যেটার পার্থক্যগুলা মানে প্রতিবার 3 করে বৃদ্ধি পাইছে। ঠিক আছে, তো এটা একটা নির্দিষ্ট পদ্ধতি। তো আমাদের এইখানে দেখো, এখানে নির্দিষ্ট পদ্ধতিটা হইলো এটা, যে প্রতি ক্ষেত্রে 3 করে বৃদ্ধি পাবে, এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে 5, মানে পার্থক্য, এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে পার্থক্য কত, 2। এটাই হলো আমাদের নির্দিষ্ট পদ্ধতি। তো প্যাটার্নের ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট পদ্ধতিতে কি হইতে হবে, সাজানো থাকতে হবে, তাই না? আচ্ছা, তারপর আমরা যদি বিভিন্ন কি এখানে নকশার কথা বলি। আচ্ছা, নকশাটা যেমন ধরো এইখানে গাছ আছে, তো এই গাছের ধরো প্রথম 2টা শাখা আসলো, তারপর এই শাখা থেকে আবার 2টা শাখা হইলো, এখান 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 থেকে আবার 2টা শাখা হইলো। তাহলে আমরা এখানে যদি আমরা ধরো এটা একটা কি ধরলাম, এটা একটা নকশা। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি, যে প্রতি ক্ষেত্রে 2টা করে শাখা হবে। দেখো এটার 2টা শাখা, এটারও 2টা শাখা, এটারও 2টা শাখা, এটারও 2টা শাখা, এটারও 2টা, মানে এরকম প্রতি ক্ষেত্রে 2টা করে শাখা আছে। তো এটাও আমাদের একটা কি নকশা ধরতে পারি। ঠিক আছে,
তো আমরা গাছটা যদি উল্টা দিক হয়েছে, আচ্ছা আমরা যদি ভালো দিকে দিই তাহলে এরকম একটা আমরা নকশা পাবো। আচ্ছা, প্যাটার্ন এই অধ্যায়ের আমরা পরবর্তী আলোচনায় চলে যাই। দেখো পরবর্তীতে আছে আমাদের স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা কোনগুলো? আমরা স্বাভাবিক সংখ্যা সাধারণত জানি কি 1 2 3 4 5 এরকম যে সংখ্যাগুলো আছে, এরকম মানে যেগুলো আমরা কি কাউন্ট করি, গণনা করি, সেই সংখ্যাগুলাই হলো আমাদের কি স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা আবার এগুলাকে 3 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, এক এটা আলাদা একটা স্বতন্ত্র সংখ্যা, এটা মানে এটারে আমরা কি বলি একক, তাই না? আমাদের সংখ্যা পদ্ধতির আমাদের মূল একক যেটা সেটা হলো এক। আচ্ছা, বাকি যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো আমরা আবার 2 ভাগে ভাগ করতে পারি। একটা হলো মৌলিক সংখ্যা, একটা হলো কি যৌগিক সংখ্যা। তো তোমরা জানো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সম্পর্কে আমরা ধারণা দিতেছি। তো মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা বুঝতে হলে তোমাদের অবশ্যই কি করতে হবে, যে গুণনীয়ক সম্পর্কে একটু ধারণা রাখতে হবে। তো চলো আমরা জেনে নিই যে গুণনীয়ক আসলে কি। আচ্ছা, গুণনীয়ক হলো কোনো সংখ্যার, গুণনীয়ক হলো সেই সংখ্যা যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। তাহলে একটা সংখ্যার গুণনীয়ক মানে কত, 2 এর অধিক বা 2টা হইতে পারে বা তারও বেশি হইতে পারে, বিভিন্ন অনেকগুলো হইতে পারে, ঠিক আছে? তো গুণনীয়ক হবে কোন সংখ্যাগুলো? তাহলে যে সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে ভাগশেষ থাকবে না। আচ্ছা, ভাগশেষ থাকবে না বলতে তোমরা এখানে কি মানে মনে করো আমরা একটা সংখ্যা নিলাম, যে কোন একটা সংখ্যা, যেমন ধরো 12। এখন 12 রে যদি আমরা মনে করো 3 দ্বারা ভাগ দিই, তো 3 দ্বারা ভাগ দিলে কত, 3 ইন্টু 4, তো কত আসবে, 12 আসবে, তাই না? তো এই ক্ষেত্রে আমাদের ভাগশেষ কত আসবে, 0। তাহলে এখানে আমাদের এই 3 যেটা আছে, 3টা হবে কি 12 এর একটা গুণনীয়ক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ভাগশেষ যেহেতু 0, তো ভাগশেষ 0 হইলে এখানে যেটা দ্বারা ভাগ করব সেটাই হলো আমাদের কি, এটা হলো একটা গুণনীয়ক। তাহলে 12 এর আরেকটা গুণনীয়ক আমরা বের করি। আচ্ছা, এখানে একটু মনে রাখবে 12 এর গুণনীয়ক কিন্তু আবার 4, ঠিক আছে? আচ্ছা, আমরা আবার 12 রে যদি মনে করো 2 দ্বারা ভাগ দিই, তখন কি আসবে, 6 ইন্টু 2 সমান 12। এক্ষেত্রেও ভাগশেষ কত, 0। তাহলে এখানে 2 একটা ওর কি গুণনীয়ক, 6 একটা গুণনীয়ক। আচ্ছা, তাহলে আমরা 12 এর গুণনীয়ক কয়টা পাইলাম, একটা, দুইটা, তিনটা, চারটা। আচ্ছা, প্রত্যেকটা সংখ্যার একটা মনে করো সাধারণ গুণনীয়ক থাকে, এটা হলো 1। প্রত্যেকটা সংখ্যার একটা সাধারণ গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটা থাকে। ওই সংখ্যা বলতে কত, এখানে 12, ঠিক আছে? এটা মনে রাখবা যে প্রত্যেকটা সংখ্যারই 2টা গুণনীয়ক মাস্ট থাকবে, কমপক্ষে 2টা গুণনীয়ক মাস্ট থাকবে, একটা হলো 1, একটা হলো কত, 12, ঠিক আছে? আচ্ছা, গুণনীয়ক সম্পর্কে আমরা জানলাম। তো এখন আমাদের মৌলিক এবং যৌগিক সংখ্যা মানে বুঝতে সুবিধা হবে। তো আমরা চলে যাই মৌলিক এবং যৌগিক সংখ্যাতে। তো মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হলো যে সংখ্যার এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক নেই, ঠিক আছে? অন্য কোনো গুণনীয়ক নেই, তার মানে এখানে 2টা গুণনীয়ক থাকবে, এক এবং ওই সংখ্যা, ঠিক আছে? এই যে এটা হলো 1 নম্বর, এটা হলো কত, 2 নম্বর। তাহলে আমাদের 2টা গুণনীয়ক থাকবে। তাহলে আমরা অথবা বলতে পারি যে সংখ্যার কেবলমাত্র 2টি গুণনীয়ক থাকে বা 2টি গুণনীয়ক আছে তাকে মৌলিক সংখ্যা বলে, তাই না? তাহলে মৌলিক সংখ্যার গুণনীয়ক হবে 1 এবং ওই সংখ্যা। এটা কিন্তু প্রত্যেকটা সংখ্যারই মাস্ট থাকবে, ঠিক আছে? অবশ্যই কি প্রত্যেকটা সংখ্যারই এই 2টা গুণনীয়ক থাকবে, এবং এর থেকে বেশিও থাকতে পারে, কিন্তু এর থেকে কম থাকবে না, অবশ্যই এই 2টা সংখ্যা থাকবে। তাহলে কি কি সেটা, যে একটা হলো 1 এবং যেটা আমাদের কি একক, আর একটা হলো ওই সংখ্যা। তো মৌলিক সংখ্যার যদি আমরা একটা উদাহরণ দেই, তখন সেটা কি হতে পারে, যেমন ধরো 5, ঠিক আছে? 5কে আমরা কি কোনো কিছু দ্বারা, যেমন ধরো 5 এর থেকে ছোট কিছু দ্বারা তো ভাগ দিতে হবে, তাহলে 1 দ্বারা তো ভাগ যাবে, হ্যাঁ? তাহলে 1 দ্বারা ভাগ দিলে কত হবে, 5, ওকে 5। তাহলে এটা যেহেতু ভাগশেষ 0, 1 একটা মৌলিক, আমার 1 একটা কি এর গুণনীয়ক, 5ও একটা গুণনীয়ক, তাই না? আচ্ছা, এরপরে 5 রে কি আর অন্য কিছু দ্বারা, সংখ্যা দ্বারা ভাগ যায়? দেখো 2 দ্বারাও ভাগ যাবে না, সংখ্যা 3 দ্বারাও যাবে না, কারণ আচ্ছা 3 দ্বারা যাবে না, তারপর কি 4 দ্বারাও যাবে না। তো এখন 5, তাহলে আমাদের 5 এর গুণনীয়ক কয়টা পাইলাম আমরা, 1 এবং 5। তার মানে এখানে কি 2টা গুণনীয়ক, তাই না? এই 2টা গুণনীয়কের কারণেই কি 5 একটা মৌলিক সংখ্যা, ঠিক আছে? তো এর থেকে 5 এর কিন্তু এর আর কোনো কি গুণনীয়ক নাই।
আচ্ছা, তাহলে আমরা আরেকটা দেখি। যেমন ধরো এটা আমাদের 7 নিলাম, ঠিক আছে? 7 এর ক্ষেত্রে গুণনীয়ক কি হবে? 1 ইন্টু 7, 7। তো 7 এর গুণনীয়ক কত? 7 এবং 1, তাই না? তাহলে 1 অথবা 7, 7কে আর অন্য কোনো সংখ্যা দ্বারা কি ভাগ করা যায় না। তাহলে আমাদের 7 একটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা কিছু জিনিস মাথায় রাখবো। মৌলিক সংখ্যা হলো যে ধরো আমরা এখানে যদি বলি যে 1 থেকে অবশ্যই কি হতে হবে? মৌলিক সংখ্যা অবশ্যই 1 থেকে বড়, ঠিক আছে? এবং আমাদের সব থেকে ছোট যে মৌলিক সংখ্যা আছে, ছোট মৌলিক সংখ্যা হলো কত? 2। আচ্ছা, 2 অবশ্যই আবার যে একটা একমাত্র জোড় মৌলিক সংখ্যা, ঠিক আছে? 2টা হলো সব থেকে ছোট মৌলিক সংখ্যা এবং একমাত্র মানে জোড় মৌলিক সংখ্যা। আচ্ছা, আমরা আর কিছু জানবো মৌলিক সংখ্যা সম্পর্কে। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই যে আচ্ছা, মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত, 1 থেকে 100 পর্যন্ত টোটাল হলো কয়টা জানো? টোটাল হলো 25টা। 1 থেকে 100 পর্যন্ত কয়টা আছে? 25টা আছে। তো 25টা মৌলিক সংখ্যা আছে। আচ্ছা, আমরা যদি এটা কল্পনা করি যে 10 থেকে 1 থেকে 10, তারপর 10 থেকে কত? 12, 10 না, ধরো 11 থেকে 12, তারপর 21 থেকে কত? 30। এরকম যদি আমরা এইভাবে মানে হিসাব করি তাহলে 100 পর্যন্ত যদি যাই, শেষে থাকবে কত? 91 থেকে 100, ঠিক আছে? তো আমরা প্রতি ক্ষেত্রে কিভাবে মৌলিক সংখ্যাগুলো পাবো? আমরা এখানে পাবো যে ধরো 4, প্রথম মানে 1 থেকে 10 পর্যন্ত 4, তারপরে এখানে পাবো 4, তারপর পাবো এটা থেকে 2, এভাবে চলতে থাকবে। 4 4 2, আবার 2 3 2 2 3 2 1, ঠিক আছে? তাহলে এখানে দেখবে 1 2 3 4 5 6 7 8 9 10। তো এইভাবে আমরা কি মৌলিক সংখ্যাগুলো পাবো। তাহলে তোমরা এটা মনে রাখতে পারো যে 1 থেকে 10 পর্যন্ত 4, তারপর 11 থেকে 20 পর্যন্ত কত? 4, তারপর 21 থেকে 30 পর্যন্ত কত? 2। এভাবে 4 4 2 2 3 2 2 3 2 1 তোমরা এই সংখ্যাটা মনে রাখতে পারো, ঠিক আছে? তারপর আমরা চলে যাই যে যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা যেহেতু তোমরা বুঝতে পারছো যে এখানে কেবলমাত্র 2টি গুণনীয়ক থাকবে। তো তোমরা তো জানো যে কোনো একটা সংখ্যার অবশ্যই কি থাকবে? 2টি গুণনীয়ক থাকবে এবং 2 এর অধিক গুণনীয়কও থাকতে পারে। মানে অবশ্যই 2টি থাকবে এবং 2 এর বেশি থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা, তো যৌগিক সংখ্যার ক্ষেত্রে যে এইখানে আমাদের 2 এর অধিক কি থাকবে? 2 এর অধিক গুণনীয়ক থাকবে, তবে সেটাকে কি বলা হবে? যৌগিক সংখ্যা বলা হবে। তো মৌলিক সংখ্যার মধ্যে শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকবে এবং যৌগিক সংখ্যার ক্ষেত্রে 2 এর অধিক গুণনীয়ক থাকবে। তাহলে তোমাদের এটা বুঝতে অবশ্যই সুবিধা হয়েছে। আচ্ছা, আমরা একটা উদাহরণ দিয়ে এটা বুঝিয়ে দিই যে আসলে যৌগিক সংখ্যাটা কি। আচ্ছা, যৌগিক সংখ্যা যেমন ধরো আমরা এর আগে কিন্তু একটা দেখছিলাম যে যেমন ধরো আমরা যদি 15 নিই, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা কি কি পাবো বলো তো দেখি। এক্ষেত্রে তো 1 এবং 15 এই দুইটা পাবো, তাই না? আচ্ছা, এই দুইটা আমরা কেন পাবো? এটা তো সবার থাকে যে 1 এবং কি ওই সংখ্যা, এই দুইটা সবারই থাকবে এবং সাথে আর অন্য কোনো কিছু যদি পাই তবে সেটা কি যৌগিক সংখ্যা। আর কি দ্বারা ভাগ যায়? 2 দ্বারা ভাগ যাবে না, 3 দ্বারা, হ্যাঁ 3 দ্বারা যাবে। তাহলে 3 দ্বারা ভাগ দিলে আমরা কত পাবো? 5। তাহলে 15 সমান 0। তার মানে এখানে আমরা 3 এবং 5 পাইলাম, 3 এবং 5। তাহলে এই ক্ষেত্রে আমরা কয়টা পাইলাম গুণনীয়ক? 4টা গুণনীয়ক পাইলাম। গুণনীয়ক যেহেতু 4টা পাইছি, তো আমাদের এটা কি একটা যৌগিক সংখ্যা, ঠিক আছে? তো যৌগিক সংখ্যা গেল। আমরা এখন তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল। আচ্ছা, ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল আমরা বিজোড় সংখ্যাগুলো একটু যোগ করে দেখি যে কীরকমই আসে। তাহলে 1 প্লাস ধরো কি 3, তাহলে এটার যোগফল কত? 4। তারপর 1 3 প্লাস কত? 5, এটার যোগফল কত? 9। তারপর 1 প্লাস 3 প্লাস 5 প্লাস কত?
7, তাহলে এটা পাবো 16, তারপর 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9, এটা পাবো হলো 25। তো আমরা দেখো এখানে একটু প্যাটার্ন খোঁজার চেষ্টা করি যে আসলে এটা কোন নিয়মে সাজানো হয়েছে। দেখো এখানে আমরা যদি একটা কমন জিনিস দেখতে পারবো যে 4 রে কি লেখা যায় বলো, 2 এর উপরে স্কোয়ার লেখা যায়, 9 রে কি লেখা যায় 3 এর উপরে স্কোয়ার, 16 এর লেখা যায় কি 4 এর উপরে স্কোয়ার, তাহলে 25 রে লেখা যায় 5 এর উপর স্কোয়ার, তাই না? তাহলে দেখো এইখানে কতটা সংখ্যা আছে, এখানে আছে 2টা, তার মানে কি 2 এর উপরে স্কোয়ার, এখানে আছে কয়টা 3টা, তার মানে 3 এর উপর স্কোয়ার, এখানে আছে কয়টা 4টা, 4 এর উপর স্কোয়ার। আচ্ছা যদি ক সংখ্যক থাকে, যদি মনে করো 1 3, ঠিক আছে, এভাবে এভাবে শেষে যদি ক হয়, ক কিন্তু একটা কি বিজোড় সংখ্যা হতে হবে, তো অবশ্যই এটা কি এটার যোগফলটা হবে ক এর, আচ্ছা না এখানে যদি ক সংখ্যক বিজোড় সংখ্যার যোগফল হয় তাহলে এখানে ক হবে না, আচ্ছা একটু সরি মিস্টেক এখানে, তো শেষের যে সংখ্যাটা আছে সেটা কি হবে বলো দেখি, শেষের সংখ্যাটা হবে যে 2ক মাইনাস কত, 2ক মাইনাস 1, ঠিক আছে এটা, এবং এটার যোগফল মানে এই সংখ্যাটা হবে 2ক মাইনাস 1, এবং সবগুলা হবে মানে এখানে টোটাল সংখ্যা থাকবে ক সংখ্যক, ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের এটার যোগফলটা হবে ক স্কোয়ার, ঠিক আছে, বুঝতে পারছো? তো তাহলে আমাদের এখানে যদি বলি যে ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, ক সংখ্যক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল হলো ক এর স্কোয়ার, ঠিক আছে, এটা মনে রাখবো। তো আমরা চলে যাই, আশা করি বুঝতে পারছো। আমরা এখন পরবর্তী অংশে যাই। আচ্ছা সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে কি প্রকাশ, আচ্ছা সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে আমরা কিভাবে প্রকাশ করব, আচ্ছা সেটার ক্ষেত্রে যেমন ধরো আমরা এখন 1 প্লাস আচ্ছা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, এটা আমরা কি লিখতে পারি যে ধরো 1 স্কোয়ার মানে কি 1, 2 স্কোয়ার মানে কত 4, তাহলে 4 আর 1 5, তারপর আমরা লিখতে পারি 1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, এটারে লিখতে পারি কত 9 আর 1 কত 10, তারপর 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তাহলে এইভাবে আমরা কি 4 আর এখানে হলো কত 9, তাহলে 4 আর 9 কত হয় 13, এইভাবে আমরা কি একটি সংখ্যাকে যেমন ধরো 5 রে দুইটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারলাম, আবার ধরো 10 রে কি দুইটি সংখ্যার বর্গের অন্তরূপে প্রকাশ করতে পারলাম, 13 রে পারলাম। আচ্ছা এরপরে আমরা দেখি আরেকটা পাবো, যেমন ধরো 1 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, আচ্ছা দেখো এটা কি আসে 17, ঠিক আছে, তারপর 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তারপর এটা আসবে 20, আচ্ছা এরকম তোমরা অনেকগুলো পাইতেই থাকবে, ঠিক আছে। তো আমরা এখানে হিসাব করতে পারি যে 1 থেকে ধরো 100 পর্যন্ত কয়টি সংখ্যারে দুইটি সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়, ঠিক আছে, এরকম তোমরা কিছু হিসাব পাবো। এটা সম্ভবত কত 35, ঠিক আছে, মানে 35টি সংখ্যাকে তুমি 1 থেকে 100 পর্যন্ত 35টি সংখ্যাকে বর্গের যোগফল রূপে কি বা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবা, ঠিক আছে। তো আচ্ছা এরপরে আমাদের যেটা আছে যে টপিকটা সেটা হলো ফিবোনাক্কি অনুক্রম। আচ্ছা ফিবোনাক্কি অনুক্রমটা হলো কি যে ফিবোনাক্কি অনুক্রমের ক্ষেত্রে যে অনুক্রমের প্রথম দুইটি সংখ্যা 0 এবং 1, ঠিক আছে, ফিবোনাক্কি অনুক্রম যদি কেউ তোমার বলে তো অবশ্যই এটার প্রথমে কি থাকবে 0 এবং 1 থাকবে, ঠিক আছে। আচ্ছা এর পরবর্তী যে সংখ্যাগুলো হবে, ঠিক আছে, অনুক্রমের যে সংখ্যাগুলো হবে তো সেগুলো হবে যে পরবর্তী, যে এখানে বলা আছে যে পরবর্তী যে কোনো সংখ্যা পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত ধরো আমরা যদি মানে একটু বুঝতে চেষ্টা করি তাহলে কি হবে পরবর্তী যে কোনো সংখ্যা, আচ্ছা আমরা যদি এর পরের সংখ্যাটা বের করতে চাই তাহলে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল, পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল কত বলো তো দেখি, এখানে 0 এবং 1 যোগ করলে কি আসবে 1, ঠিক আছে, এবং তার পরবর্তী আমরা যদি বের করতে চাই 1 1 কত 2, এভাবে আমরা যদি বের করতে চাই এখানে আসবে 3, তারপর আসবে 5, তারপর 8, তারপর আসবে 13, তারপর আসবে কত 21, ঠিক আছে। তো এভাবে এভাবে চলতে থাকবে আরো। আচ্ছা এরপরে যদি তোমরা যোগ করো কত আসবে 34,
তো এইভাবে আমরা কি ফিবোনাক্কি একটা অনুক্রম পাবো। তাহলে ফিবোনাক্কি অনুক্রম, আচ্ছা ফিবোনাক্কি আমরা বলি সিরিজ বা এটারে বলা হয় যে ফিবোনাক্কি একটা সিকোয়েন্স বা কি। আচ্ছা এখানে আমরা অনুক্রম, আরেকটা আছে তোমরা জিনিস পড়বে সেটা হবে কি ধারা। তো ধারার ক্ষেত্রে অবশ্যই এগুলো আমাদের যোগ আকারে থাকবে, ঠিক আছে। 3 + 5 + 8, আচ্ছা এখানে সবগুলো কি মাঝে প্লাস আকারে থাকবে। যদি প্লাস আকারে থাকে তো অবশ্যই সেটাকে বলা হবে ধারা, এবং অনুক্রম যদি থাকে সেগুলা কি যে আমাদের কম আকারে দেয়া থাকবে। এবং এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো আমরা কি বলবো ফিবোনাক্কি অনুক্রম। ফিবোনাক্কি অনুক্রমের মেইন যে বিষয়টা হলো সেটা হলো যে মানে পরবর্তী যে কোনো সংখ্যা পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল, ঠিক আছে। আচ্ছা এখানে ফিবোনাক্কি অনুক্রম ধরো 0 এবং 1 থেকে শুরু হতে পারে, মানে শুরু হয় বেশিরভাগ সময়, এবং নাও হতে পারে, এটা মনে রাখবে। যেমন ধরো আমরা প্রথমে ধরলাম যে 2, তারপর ধরলাম 5, তাহলে এখন এর পরের সংখ্যাটা কি হবে, মনে করো এই দুটো প্রথমে ডিফল্ট আছে, প্রথম দুইটা কিন্তু ডিফল্ট। আচ্ছা এর পরের সংখ্যাগুলো তো বের করতে পারবো, তাহলে 5 এবং 2 কত হবে 7, তাহলে 7 এবং 5 কত হয় 12। তো এরকমভাবে চলতে থাকবে, এরপরে আসবে কত 19, ঠিক আছে। এভাবে এভাবে চলতে থাকবে ফিবোনাক্কি অনুক্রম। তো ফিবোনাক্কি অনুক্রম যে প্রথম দুইটা মানে সংখ্যা থাকে, প্রথম দুইটা জিনিস হলো এটা কি আমাদের যে এটা ডিফল্ট। মনে করো এখানে ফিবোনাক্কি অনুক্রম যদি তোমার বলে তো 0 এবং 1 থেকে শুরু হবে, এবং যদি মনে করো কোথাও দেয়া থাকে যে অন্যভাবে বা এরকমভাবে বা এটা ছাড়া অন্য কোনোভাবে দেয়া থাকতে পারে, তো সেই ক্ষেত্রে যেটা দেয়া থাকবে সেই হিসেবেই পরবর্তী সংখ্যাগুলো হবে ফিবোনাক্কি অনুক্রমের ক্ষেত্রে, ঠিক আছে। তো আশা করি ফিবোনাক্কি অনুক্রমটা বুঝতে পারছো যে আচ্ছা আমাদের আজকের লিসন এই পর্যন্ত। তো আশা করি যে অনেক কিছু আমরা আজকে শেষ করতে পারছি যে এই অধ্যায়ের, যেগুলো মনে করো বোঝানোর মতো। আচ্ছা আমরা আরও একটা টপিক বাকি আছে, এই টপিকটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে। তো সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তার যারা যারা এই চ্যানেলে নতুন সবাই আমাদের একটু সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।